স্বর্ণ চোরাচালান, সিগারেট চোরাচালান, মাদক চোরাচালান, বন্ডের চোরাচালান এই জাতীয় বিষয়গুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু খুচরো যন্ত্রাংশর আমদানির আড়ালে এসেনশিয়াল ক্যারেক্টারের সুবিধা নিয়ে শুল্ক ফাঁকির একটা অভিনব কৌশলের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই নেটওয়ার্কের মাধ্যমে বিশেষ করে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি, তারপরে টয়োটা, রয়্যাল সেলুন, ক্রাউন, তারপর রেঞ্জ রোভার ইত্যাদি গাড়ি তৈরি করে দেশীয় বাজারে ব্যবহার করা হচ্ছে। এতে সরকার একদিকে যেমন প্রচুর পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে দেশের যে আমাদের অভ্যন্তরীণ গাড়ির বাজার রয়েছে সেই গাড়ির বাজারে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। এই চক্রটি সম্প্রতি আমাদের নজরে আসে যখন 27 আগস্ট মংলা বন্দরে আমাদের শুল্ক কেন্দ্রের টিম কর্তৃক কয়েকটি চালান উদ্ঘাটিত হয়, যেখানে ইউজড কার পার্টস ঘোষণায় কিছু পণ্য আমদানি করা হয়েছে। কিন্তু আমরা আমাদের ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে বিশেষ করে আরও কিছু মোটরযান সংক্রান্ত যারা বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, তাদের সহায়তায় এবং অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে একটি বিষয় আমাদের নজরে আসে যে এই ইউজড কার পার্টসগুলো সংযোজন করে একটি পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করা সম্ভব। এবং এই পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করা সম্ভব হলে সেটি জেনারেল রুলস ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ হারমোনাইজড কোডিং সিস্টেম এর আওতায় এসেনশিয়াল ক্যারেক্টারের বিবেচনায় এটি সম্পূর্ণ একটি গাড়ির শুল্ক আরোপযোগ্য পণ্যতে পরিণত হয়। কিন্তু এই জিনিসটি খুব সুকৌশলে কাস্টমস কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে এটি আমদানির একটি অপচেষ্টা চলছিল। এই অপচেষ্টার যে কৌশল সেটি কাস্টমস গোয়েন্দা নস্যাৎ করে দেয় তাদের ইন্টেলিজেন্স প্রয়োগের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা বেশ নড়েচড়ে বসি, আমরা সতর্ক হই, আমরা আমাদের ইনফরমেশন এজেন্টগুলোকে আরও বেশি সক্রিয় করি। তখন আমাদের নজরে আসলো যে এই নেটওয়ার্কটার মাধ্যমে খুব সম্ভবত আরও বেশ কিছু গাড়ির খুচরা যন্ত্রাংশ এভাবে দেশে প্রবেশ করেছে। এই প্রবেশ করার ফলে এ ধরনের দামি গাড়ি সংযোজনের মাধ্যমে সেগুলো স্থানীয় পর্যায়ে সেগুলো ব্যবহৃত হচ্ছে। এই তথ্য ধরে আমরা আগাতে থাকলাম এবং খুব নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা তথ্য পেলাম যে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় এ ধরনের একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে, যেটি মোটর পার্টস এভাবে কোনো অবৈধ কৌশলে আমদানি করে খুব সম্ভবত শহর থেকে খুব দূরে একটা জায়গায় এটাকে সংযোজন করা হয়। পরে এটাকে আরও রিফার্বিশ করার জন্য শহরের যেসব এলাকায় মোটর পার্টসের ওয়ার্কশপগুলো রয়েছে সেরকম একটি ওয়ার্কশপে এনে এটিকে ফাইনালি পলিশ করা হয় এবং পুরনো বিএমডব্লিউ গাড়ির একটি মডেল নাম্বার ব্যবহার করে গাড়িটি রাস্তায় ব্যবহৃত হয়ে আসছে। আমরা খবর পেলাম যে একটি আবাসিক ভবনের নিচতলায় গাড়িটি পার্ক করা অবস্থায় রয়েছে। সেই অনুযায়ী আমাদের গোয়েন্দা দল সেখানে যথাসময়ে উপস্থিত হয় এবং গাড়িটি আমরা সেখানে হাতে নাতে ধরে ফেলি। ধরে ফেলার পর গাড়ির জনৈক যিনি মালিক জনাব আইয়ুব নামে এক ব্যক্তি, তাকে আমরা পেলাম না। উনি বিদেশে অবস্থান করছে, কিন্তু তার পরিবারের সদস্যরা জানালো যে উনি গাড়ির সমস্ত ডকুমেন্টস নিয়ে বিদেশে চলে গিয়েছে। আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারলেন না। এবং তারা কোথা থেকে গাড়িটি ক্রয় করেছেন, যারা ক্রয় করেছেন তারা এই গাড়িটি কীভাবে আমদানি করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য, কোনো ডকুমেন্টস তারা আমাদেরকে প্রোভাইড করেনি। তখন আমরা গাড়িটি যখন আটক করার অভিপ্রায় ব্যক্ত করলাম, তারা আমাদেরকে কোনো রকম সহায়তা করলো না। চাবি না দিয়ে তারা আমাদেরকে বিব্রতকর পরিস্থিতি ফেলার চেষ্টা করতে লাগলো, হয়রানি করতে লাগলো। আমরা তখন র্যাব কর্তৃপক্ষের সহায়তা এবং আমাদের একদল চৌকস কর্মকর্তা তাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে গাড়িটি আমরা শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হই এবং আটক করে আমরা এটাকে নিয়ে এসেছি। এখন আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হবে যে এই মূল গাড়িটা ধরে এর ব্যাক এন্ড ক্যালকুলেশন করা, এর পশ্চাতে যে চেইনটাই, এই যে একটা দুষ্ট চক্রের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটিকে আমাদের বের করে ফেলা, যে এটি কিভাবে আমদানি হলো, এই আমদানি কৌশলটা কি ছিল, কারা এর সাথে জড়িত ছিল, কারা এই নেটওয়ার্কের ভিতরে জড়িত এবং কি কি আইন এইভাবে গাড়ি আনার ফলে লঙ্ঘিত হচ্ছে, এখানে মানি লন্ডারিংয়ের কোনো ইস্যু জড়িত আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখব। বিস্তারিত তদন্তের পরে আমরা আপনাদেরকে আরও পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো এবং